মানুষ আসলে পণ্য কেনে না, সার্ভিস কেনে না, মানুষ আপনার আস্থা কেনে, আপনার বোল্ডনেসটাকে কেনে। ওইটা যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন, আপনি যে কোনো পণ্য বেচতে পারবেন। আপনার হাঁটার গতি বলে দেবে আপনি কত দূর যাবেন, আপনার কথা বলার জোর বলে দেবে আপনি কতটা বিশ্বাস করেন। আমরা ভ্যালু প্রপোজিশন ঠিক মতো করতে পারি না। আমি কি বেনিফিট দিচ্ছি আমার কাস্টমারকে, সেইটা আমি প্রপারলি কমিউনিকেট করতে পারি না। অল ইউ হ্যাভ টু ফোকাস অন যে আমি ভ্যালু ইকুয়েশনটা আমার ব্যালেন্স কিনা, ঠিকঠাক আছে কিনা, আমি সেই মেসেজিংটা দিতে পারতেছি কিনা। প্রথম কথা হচ্ছে, আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার কর্মফল নির্ভর করে আপনার নিয়তের উপরে। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখুন, সৎ পথে ব্যবসা করুন, অনেক দূর যেতে পারবেন। আমি একটা কথা প্রায়ই বলি, প্রত্যেকটা সেলসম্যানের, প্রত্যেকটা বিক্রেতার দুইটা বৈশিষ্ট্য অবশ্যই থাকা উচিত। নাম্বার ওয়ান, কথা যখন বলবে একটু জোর দিয়ে বলবে। নাম্বার টু, তার হাঁটা চলা বলা সবকিছুর মধ্যে একটা গতিশীলতা থাকবে। এই যে বুস্টিং মানেই যে সেলস, এইটা কি রাইট কনসেপ্ট না রং কনসেপ্ট? সুধীমণ্ডলী, এবারে আমরা একটা স্পেশাল প্যানেল ডিসকাশন উপভোগ করব। এই স্পেশাল প্যানেল ডিসকাশনে তিনজন জনপ্রিয় আমাদের মেন্টর আমাদের মাঝে আসবেন। আমি মঞ্চে আমাদের সম্মানিত অতিথি এবং সময়ের জনপ্রিয় মেন্টর, আমি ওনাদের নাম ঘোষণা করতে চাই। প্রথমেই আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আপনাদের সকলেরই প্রিয়, আপনাদের সকলের পছন্দের জনপ্রিয় বিজনেস কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার নাফিস সেলিম। আমি মোহতারাম অতিথিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এরপরে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো সেলস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট জনাব রাজীব আহমেদ। মোহতারাম অতিথিকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এরপরে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো সক্রিয় টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কো ফাউন্ডার মুবির এম চৌধুরী। এই স্পেশাল প্যানেল ডিসকাশনটি পরিচালনার জন্য কওমি উদ্যোক্তার কো ফাউন্ডার হাফেজ মুমিনুল ইসলামকে অনুরোধ করছি এই স্পেশাল প্যানেল ডিসকাশনটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা তো সবসময় ইউটিউবে টুস অ্যান্ড পডকাস্ট দেখেছি। কে কে দেখেছি? আমরা সবাই কিন্তু টুস অ্যান্ড পডকাস্ট দেখেছি, এবং এইখানে দুইজন ব্যক্তি আছেন যারা ইতিমধ্যেই হচ্ছে টুস অ্যান্ড পডকাস্টের একটা এপিসোডও দেখেছি, এবং সেই এপিসোডটা কিন্তু খুবই দারুণ ছিল। সো আমরা এখন লাইভ এরকম একটা টুস অ্যান্ড পডকাস্ট দেখব, এবং যেটা হবে সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে। খুবই একটা চমৎকার একটা সেশন হবে। আশা করি আপনারা সবাই এখন এনজয় করবেন, এবং আপনাদের থেকে আমি প্রশ্ন নিব। এর আগে আমাদের বেশ কিছু কমন প্রশ্নগুলো করব, তারপরে আপনাদের থেকে প্রশ্ন নিব। খুব শর্টলি এই প্রশ্নগুলো করব। প্রথমে নাফিস ভাইয়ের কাছে আমি জানতে চাই। নাফিস আমি ভাই, মনে করছি যে কি আমি মনে হয় কোয়েশ্চেন করব। আপনি দেখি আমারে, বাই দ্য ওয়ে আমি জাস্ট একটু বলে রাখি যে আজকে মনে হয় ফোর সেন্স পডকাস্ট হচ্ছে না ভাই? রাইট, ফোর সেন্স সরি। পডকাস্ট। ওকে ভাই। ওকে, নাফিস ভাই, উদ্যোক্তারা আসলে কন্টেন্ট নিয়ে খুব প্যারা খায়। প্যারা খায় কিরকম? যে সিমিলার টাইপের কন্টেন্টই করে। আমার এই প্রোডাক্ট আছে, আপনি এটা কিনেন, এই ধরনের কন্টেন্টই দেখতেছি। বাট বিজনেসের ক্ষেত্রে আমি যদি ডিজিটালি সেলস করতে চাই ই কমার্সে, তাহলে আমার আসলে কন্টেন্ট তৈরি করার সময় কি কি বিষয়গুলো খেয়াল করা উচিত, বা আমি আসলে কন্টেন্টটাকে কিভাবে বানাইতে পারি? ধরেন আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করতেছেন, এখন আপনি কন্টেন্ট বানাবেন। আমাদের কন্টেন্ট বানানোর উদ্দেশ্যটা কি? যাতে করে আমি কোনো একটা ভ্যালু প্রোভাইড করি যেটা কিনা কাস্টমার বা মানে কাস্টমার পছন্দ করবে। এখন আমি তো আসলে জানি না যে কোন জিনিসটা ক্লিক করবে, আমার কিন্তু জানার কোনো ওয়ে নাই। ডিজিটাল মার্কেটিং এর একটা সুবিধা আছে, একটা টার্ম আছে যেটা আপনি জানেন ভালো করে, যেটা বলে এবি টেস্টিং। অর্থাৎ এখন এমন জিনিসটা অ্যাডভান্স হয়ে গেছে যে আই ডোন্ট হ্যাভ টু ডিটারমাইন যে কোন জিনিসটা ভালো আর খারাপ, আমি ছেড়ে দিতে পারি কাস্টমারের কাছে। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো করি, আমি প্রচুর এক্সপেরিমেন্ট করি, কারণ আমি তো আসলে জানি না যে কোন জিনিসটা ভালো হবে বা খারাপ হবে। তো এক্সপেরিমেন্ট, আমি বলবো যে কি একটা জায়গায় নিজে নিজে ফিক্সড আমরা না করি যে আমি এই টাইপেরই কন্টেন্ট দিব। অবশ্যই চেষ্টা করব, এমন আমার একটা রুল আছে, এমন কন্টেন্ট বানাও যে কন্টেন্টটা আমি নিজে যেন 10 বার দেখি, মানে আমি নিজেই ফ্যান হয়ে যাই যেন এই কন্টেন্টের। ভাই বিশ্বাস করেন, আপনি আপনার বেস্ট জাজ। আমি যতবার যে কোনো কন্টেন্ট বানাইছি, যেরকম আমি আমরা অনেক সময় পডকাস্ট করার সময় আমরা হয়তো বা কোনো ট্রেলার বানাচ্ছি। তো এমনও আছে যে কোনো একটা ট্রেলার আমি হয়তো বা 10 বার করে দেখতেছি, আমার এত ফ্যান হয়ে গেছে আমি নিজে দেখি, এবং আমি তখনই বুঝে গেছি যে এটা ভাইরাল যাবে, এবং এটা যায়। এটা অবশ্য করতে করতে বোঝা যায়। তো এই জায়গাটা আমি বলবো যে প্রচুর পরিমাণের এক্সপেরিমেন্টেশন করতে হবে, অ্যাটলিস্ট দ্য বিগিনিং। যেহেতু আমি জানি না, আমার কাছে তো ডেটা লাগবে। তো ওটা যত, আর ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গায় এখন এবি টেস্টিং করা যায়। আপনি যদি বলেন যে ভাই এবি টেস্টিং করার মতো আমার
মানে ইয়া নাই। আপনি পেইড অ্যাডস রান করেন, আপনি ফেসবুকে অ্যাডস যখন রান করবেন তখনও এবি টেস্টিং করা যায়। সো আমি বলবো ওভাবে করে আপনার ওই জিনিসটা বের হয়ে চলে আসবে যে কোন টাইপের আসলে কন্টেন্ট দেওয়া উচিত। যাক, আমি এখন একটু মুভির ভাইয়ের কাছে যাব। মুভির ভাইয়ের কাছে, মুভির ভাই আসলে B2B সেলস নিয়ে এবং লম্বা সময় কাজ করছেন। তো আমাদের প্ল্যাটফর্মে কিন্তু B2B এন্টারপ্রেনিউর বেশি, এবং সেলস ট্রানজ্যাকশন যদি আমরা দেখি, আমরা মানে কনজিউমারের কাছে থেকে B2B সেলসটা বেশি হয়। সো আমি আপনার কাছে 3টা কি পয়েন্ট জানতে চাবো যে B2B সেলসের ক্ষেত্রে কোন 3টা বিষয় মাথায় রাখা উচিত, যেই 3টা বিষয় না রাখলেই না। মানে আসলে এই ব্যাপারটা নিয়ে একদমই তো আনপ্রিপেয়ার্ড, তো জাস্ট মাথা থেকে যেগুলো আসে সেগুলো বলি। যে আমাদের একটা খুব মিসকনসেপশন আছে যে সেলস পার্সন হইলে কথা বেশি, আপনাকে খালি জ্ঞান জাহির করতে হবে আপনাকে। বাট এটা আসলে আমরা লিটারেলি এই অভ্যাসটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে আমরা খালি কথাই বলতে থাকি, আমরা ক্লায়েন্টদেরকে কথা বলতে দেই না। ওয়ারেজ B2B'র আজকে যেমন মুস্তানিবুল ভাই খুব সুন্দর একটা কথা বললেন যে আমি ক্লায়েন্টের কাছে সেল করতেছি না, আমি আসলে তাকে হেল্প করতেছি। এটা আমি আজকে এখানে আসার যে আমার নেট টেক, হ্যাঁ, তো এই যে চিন্তাটা যে আমি তাকে কনসালটেন্ট হিসেবে তার বিজনেসে ভ্যালু অ্যাড করতেছি, এইটা আপনাকে কনসালটেন্সি করতে হলে আপনাকে ক্লায়েন্টের কথাকে শুনতে হবে। এই শোনার কথাটা আমরা ঠিক মতো করি না, আমরা খালি নিজের জ্ঞান জাহির করতে থাকি, আমি এই আমি সেই, আমার প্রোডাক্ট এই করে, আমার প্রোডাক্ট সেই করে, বাট অথচ তার প্রবলেমটা কি আমি সেটা কিন্তু ঠিক মতো বোঝার চেষ্টা করি না। তো এইটা আমার কাছে মনে হয় সবচাইতে বড় একটা গ্যাপ। দ্বিতীয় যেটা আমার কাছে মনে হয়, আমি একটু সামনে পিছনে করেই বলতেছি, যে সেলস ক্লোজিংটা আমরা সব কিছু করি, আমরা প্রেজেন্টেশন দেই, আমরা তার সাথে কমিউনিকেট করি, তার সাথে যোগাযোগ রক্ষা করি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সেলস ক্লোজিং এ গিয়ে আসলে আমরা সেই টাচটা আমরা হারাই ফেলি। আমরা যেটা করি, সে ক্রিকেট খেলায় যদি আমরা চিন্তা করি, যে ক্রিকেট খেলাতে একটা বলার অসাধারণ যদি বলার হয়, সে ব্যাটসম্যানকে ভুল করতে বাধ্য করবে। ওয়ারেজ একজন অর্ডিনারি বোলার, সে বল করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কিছু একটা করাই দেবে। অবশ্যই আল্লাহই তো সবকিছু করতেছেন, বাট অফকোর্স তার সেই মানে ওই বলের ভিতরে আগুন নেই। তো একজন এভারেজ সেলস পার্সনও সে এই জিনিসটা করে যে সে প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশন দেয়, খুব নর্মাল সাদামাটা প্রেজেন্টেশন, ওয়ান সাইজ ফিটস অল টাইপের প্রেজেন্টেশন দেয়, প্রপোজাল সাবমিট করে আসে, করে তারপরে আশা করতে থাকে যে হয়তো বা তার উপরে শিক্ষাটা ছিড়বে। এইটা হওয়ার পসিবিলিটি অনেক কমে যায়। তো সেলস ক্লোজিং এর যে টেকনিকগুলো আছে, সেই সেলস ক্লোজিং এর টেকনিকগুলো আসলে বোঝাটা খুব জরুরি, যে বিভিন্ন পদ্ধতিতেই আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে সেই অনুযায়ী তাকে আপনি কিভাবে, আপনার ভ্যালুটা আপনি কিভাবে বাড়াবেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা তৃতীয় যে জিনিসটা, যেটাতে আসলে আমি বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা ভ্যালু ইকুয়েশন বুঝি না। আমরা যখন সেলসে যাই, সেলসে গিয়ে ভ্যালু ইকুয়েশন 100% কাস্টমার, আমরা প্রতিটা মানুষ, আমরা যখন যা কিছু কিনি, আমরা ভ্যালু ইকুয়েশন নিজের মনের মধ্যে মিলাই ফেলি। এখন ভ্যালু ইকুয়েশনের মানেটা কি? ভ্যালু ইকুয়েশন হচ্ছে বেনিফিট বাই কস্ট। আমি কি বেনিফিট পাচ্ছি, কস্টটা যদি একটু আমাদের অডিয়েন্সের জন্য যদি একটু করতে, তাহলে সবার জন্য ইজি। সে ফর एग्जांपल আমি একদম যদি সহজভাবে বলি, আমরা একটা রিকশায় করে যাব, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাব। রিকশাওয়ালা বললো যে 50 টাকা ভাড়া দেন। আমি ভাবলাম যে না, 50 টাকা দিয়ে আসলে পোষাবে না, ভাই আপনি 30 টাকা দেন। তার মানে কি, আমি অত হিসাব করে করি নাই, বাট আমি ভ্যালু ইকুয়েশন মিলানোর চেষ্টা করছি। আমি বেনিফিট কি, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাব, আমার হাঁটতে হবে না, এটা হচ্ছে আমার বেনিফিট, বাট দাম বেশি হয়ে যাচ্ছে। 30 টাকা বেনিফিট ডিভাইডেড বাই 30 টাকা করলে আমার সেই ইকুয়েশনটা মিলে, 50 টাকা করলে ইকুয়েশন মিলে না। হ্যাঁ, এই জায়গাতে এসে আমাদের অর্গানাইজেশন গুলা, পার্টিকুলারলি বাংলাদেশি অর্গানাইজেশন আমরা যারা আছি, আমরা ভ্যালু প্রপোজিশন ঠিক মতো করতে পারি না। আমি কি বেনিফিট দিচ্ছি আমার কাস্টমারকে, সেইটা আমি প্রপারলি কমিউনিকেট করতে পারি না। যেই কারণে হয় কি, যে কাস্টমার সে তার সাথে 5টা প্রপোজাল পাইছে, আপনার প্রপোজালটা ধরে নিলাম সবচেয়ে এক্সপেন্সিভ,
সে তখন আপনাকে বলে, ভাই অমুক তো আপনার চাইতে 50 টাকা কম দিছে, আমি কেন ওরটা নিব না আর আপনারটা নিব? এটার কোনো উত্তর কেউ দিতে পারে না। তখন কি করে, তখন আমরা ওই যে ভ্যালু ইকুয়েশন মিলাইতে যাই, তখন আমাদের হাতে একমাত্র উপায় যেটা, সেটা হচ্ছে প্রাইস কমানো, কারণ ভ্যালু ইকুয়েশন মিলাইতে হবে। সো আমি যখন নিজের ভ্যালু সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা থাকবে না, আমাকে তখন দাম কমাইতে হবে, এবং এইটাই আমরা আসলে করে আসতেছি। এবং যেহেতু ভ্যালু প্রপোজিশন ক্লিয়ার না, আমরা প্রথম বাড়িতেই ঠাস করে দাম কমাই দিই। এটা হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। এটা কিন্তু ই কমার্সে, মানে ই কমার্স বা এফ কমার্সে যারা করে তারা কিন্তু এইটাই, যে ইনবক্সে এসে প্রাইস জিজ্ঞেস করে, ভাই অমুক পেজ তো এত দামে দিচ্ছে। So, আমরা কিন্তু ক্লিয়ারলি কাস্টমারকে বলতে পারি না যে না ভাই আমি এর জন্য তোমার কাছ থেকে দামটা বেশি নিচ্ছি। Exactly, এবং এই জিনিসটা সবচেয়ে বেশি হয় যখন মি টু প্রোডাক্ট থাকে। আচ্ছা, মানে মি টু, আপনি নিয়ে আসছেন, আমিও নিয়ে আসলাম। এই যে মুস্তানিবুল ভাই যেটা বলেন যে আমি জানি না কেন নিয়ে আসলাম, বাট আপনি ভালো ব্যবসা করতেছেন, আপনি ভালো মধু বিক্রি করতেছেন, আমিও মধু নিয়ে চলে আসছি, কেন আনছি আমি জানি না। হ্যাঁ, এখন সব জায়গায় তো হানি নাট ইত্যাদি ইত্যাদি বিক্রি হচ্ছে, বাট সবাই মিলে যদি বিক্রি করা শুরু করে, তখন কিন্তু ওই যে ভ্যালু প্রপোজিশন কিন্তু একদম ভ্যানিলা হয়ে গেল। আপনাকে তখন প্রাইস ওয়ারে নামতে হবে যদি আপনার প্রোডাক্ট সেল করতে হয়। এখন সব বিক্রেতা মিলে ধরা খাবে, একমাত্র বেনিফিশিয়ারি কে হবে? কাস্টমার। কাস্টমার সে খুশি মনে কিনবে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সব বিক্রেতা ডাউন হয়ে যাবে, তার ব্যবসা চালাইতে পারবে না। আমি একটু রাজীব ভাইয়ের কাছে জানতে চাবো, ভাই আপনি তো অফলাইন সেলসে অনেক লম্বা সময় করছেন, এবং সেলসের মার্কেটে এখন যারা ট্রেনার, এরও আগের সময়টাতে কিন্তু আপনি ছিলেন, এবং হয়তো আমাদের নতুন জেনারেশনের কেউ চিনে, কেউ এখনো হয়তো চিনে না বা নাম শুনছে। হ্যাঁ, তো এই যে আপনার যে এত বছরের সেলস এক্সপেরিয়েন্স, আমি যদি খুব মোটা দাগে বলি, উদ্যোক্তাদের জন্য আপনি অফলাইন সেল, যেমন আমাদের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, অফলাইনের অনেক প্রোডাক্ট আছে, চাইলে সে যে কোনো দোকানে সেল করতে পারে, এবং চাইলে সে কিন্তু একটা ফাস্ট ফুডের মতন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ মডেলে যেতে পারে। তো এই যে তার প্রোডাক্টটাকে আসলে সে সেল করবে অফলাইনে সেল করার জন্য আসলে তার কি কি পদক্ষেপ বা সেলটা করার জন্য কি কি ইনিশিয়েটিভগুলো নেওয়া প্রয়োজন, সেটা যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। আমাকে যে প্রশ্নটা করা হলো, ডিজিটাল মার্কেটিং এর লোকের পরে অফলাইনে অ্যানালগ লোকজনের বিক্রি কিভাবে হবে, প্রথম কথা হচ্ছে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার কর্মফল নির্ভর করে আপনার নিয়তের উপরে। আপনি যদি মন থেকে চান আপনি বিক্রি করতে পারবেন। অবশ্যই ওই কথাগুলো, এই গুণীজনরা যে টিপস গুলা বললেন বা যে টেকনিক গুলো বললেন, ওগুলাকে মাথায় রেখে আমি যদি আমার কাস্টমারকে জিতিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই আমি জিতে যাই। তবে আপনার অ্যাপ্রোচটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটা কথা প্রায়ই বলি, প্রত্যেকটা সেলসম্যানের, প্রত্যেকটা বিক্রেতার দুইটা বৈশিষ্ট্য অবশ্যই থাকা উচিত। নাম্বার ওয়ান, কথা যখন বলবে একটু জোর দিয়ে বলবে। নাম্বার টু, তার হাঁটা চলা বলা সবকিছুর মধ্যে একটা গতিশীলতা থাকবে, জোর থাকবে, ফোর্স থাকবে। আপনার হাঁটার গতি বলে দেবে আপনি কত দূর যাবেন, আপনার কথা বলার জোর বলে দেবে আপনি কতটা বিশ্বাস করেন। মানুষ আসলে পণ্য কেনে না, সার্ভিস কেনে না, মানুষ আপনার আস্থা কেনে, আপনার বোল্ডনেসটাকে কেনে। ওইটা যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন, আপনি যে কোনো পণ্য বেচতে পারবেন। আর আমাদের একটা কথা মাথায় রাখা উচিত, আমরা কাউকে ঠগানোর জন্য ব্যবসা করতে আসি নাই। কিছু মানুষকে সব সময়ের জন্য, সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো গেলেও সবাইকে সব সময়ের জন্য বোকা বানানো যাবে না। তো আমরা যেন কখনো কোনো মানুষকে বোকা না বানাই। আমার নিয়ত যদি পরিষ্কার থাকে, উপরওয়ালা আমাকে অবশ্যই সেই অনুযায়ী আমার ব্যবসা তৌফিক দান করবেন। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখুন, সৎ পথে ব্যবসা করুন, অনেক দূর যেতে পারবেন। যদি কেন, আমি আবারও বলছি, সেলসম্যানের চাপার জোর থাকবে, কিন্তু কখনো চাপাবাজি করা যাবে না। আপনি যদি মন থেকে বিশ্বাস করেন, আপনার পণ্য, আপনার সেবা যেটাই হোক, আপনি সেটা নিয়ে সামনে আগাতে পারবেন। একসাথে অনেক কিছু করার কথা নয়। যে ভাইয়া যে কথাটা বললেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। অন্যের দেখা দেখি, মানে যে পণ্য নিয়ে অলরেডি 100 জন বাজারে আছে, আমি যদি সেই পণ্য নিয়ে আসি, আসলে আমি ব্যবসায়ী না, আমি ধান্দাবাজ। কথা শুনতে কারো কাছে খারাপ লাগতে পারে, কারণ মানুষের সমস্যার সমাধান করে মুনাফা করাই হচ্ছে ব্যবসা। যদি আপনি সেটা করতে চান, পৃথিবীতে এখনো মানুষের অসংখ্য সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলো খুঁজে খুঁজে বের করুন, ক্রিয়েটিভিটি দিয়ে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে আসুন। আপনি অবশ্যই লাভবান হবেন, আপনি অবশ্যই উইনার হবেন। কিন্তু অন্যের দেখাদেখি করলে সেখান থেকে আপনি খুব বেশি লাভবান হবেন না, নিজেরও ক্ষতি হবে, যার দেখাদেখি করলেন তাকেও নামিয়ে দিলেন। তখন ওই যে কথাটা বললাম, আমরা প্রাইস ওয়ারে চলে যেতে হবে। আপনি যে কোনো পণ্য যে কোনো দামে বিক্রি করতে পারেন, যদি আপনি মন থেকে বিশ্বাস রাখেন এবং সেই ভ্যালু প্রপোজিশন, ভাই যেটা বললেন, আপনি ভ্যালু প্রপোজিশন এনশিওর করতে পারেন। আবারও বলছি, যেটা বললো অফলাইনে বিক্রিটা নির্ভর করে ওই মুহূর্তে সেলসম্যানের আত্মবিশ্বাসের উপর, কনফিডেন্সের উপর। আপনার যদি কনফিডেন্স থাকে, আপনার যদি বিশ্বাস থাকে, আপনি পারবেন। আর আপনি যদি বিশ্বাসে লুজ করেন, আপনি কিছুই পারবেন না। ধন্যবাদ।
বেশ চমৎকার। আসলে আমি নিজেই কনভিন্স হয়ে গেছি, ভাই যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতো তাহলে আমি এখন কিনে ফেলতাম, নাফিস ভাইও কিনে ফেলতো। আচ্ছা, আমরা অডিয়েন্সের থেকে কিছু প্রশ্ন নিব। কেউ কি আছেন প্রশ্ন করার? কারো মাথায় কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমরা ওই যে পিছনের এক ভাই করতেছে, প্লিজ একটু দ্রুত। যে রাজীব স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার আমি আত্মবিশ্বাস নিয়ে কাস্টমারের কাছে গেলাম, কিন্তু অনেক সময় কাস্টমারের নেগেটিভিটি পেলে মানে আমরা জিরো হয়ে যাই, ওখান থেকে আবার কিভাবে মোটিভেট হতে পারে এটুকু জানাবেন স্যার প্লিজ। এরকম প্রশ্ন আমি প্রতিনিয়তই পাই যে আমি 10 জন কাস্টমারের কাছে গেলাম, 10 জনের মধ্যে 9 জনই না বলছে, একজন হ্যাঁ করছে। তাই না শুনতে শুনতে তো আমি হতাশ হয়ে গেলাম। আমি এটাকে মজা করে বলি যে না শুনতে শুনতে যদি আপনি হতাশ হয়ে যান, তাহলে আপনি না জোগাড় করা বাড়িয়ে দেন। যদি 9 জন না জোগাড়ের পরে একটা হ্যাঁ পান, তাহলে আপনি 18টা না জোগাড় করলে 2টা হ্যাঁ পাবেন, আপনি 27টা না জোগাড় করলে 3টা হ্যাঁ পাবেন। ঠিক আছে? সো হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি নো মানে নেক্সট অপরচুনিটি, এন ফর নেক্সট, ও ফর অপরচুনিটি। কাস্টমার যেখানে নো বললো সেখান থেকে আপনার যাত্রা শুরু হবে, সেখান থেকে আপনার বিশ্বাস করতে হবে, সেখান থেকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে কেন আমার এটা হলো না, নিশ্চয় কোনো না কোনো কারণ আছে। যখন আপনি ওই নোট কারণটা যাচাই করে ফেলতে পারবেন, বুঝে ফেলতে পারবেন এবং সেই কারণের উত্তর খুঁজে পারবেন, নেক্সট টাইম কেউ আপনাকে নো বলে আপনার কাছে পার পাবে না। ঠিক আছে? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মানুষের পকেটের টাকা বের করে আনা, তাও আবার নিজের পছন্দ অনুযায়ী উৎপাদিত বা পণ্য বা সেবা বিক্রি করে। এই কঠিন কাজটা সেলসম্যানরা করে। এই জন্য আমি সেলসম্যানের বাংলা প্রতিশব্দ বলি বিক্রয় শিল্পী। ঠিক আছে? একজন আর্টিস্ট তার মঞ্চের মধ্যে তার মানে শিল্পকলা সীমাবদ্ধ, কিন্তু একজন সেলসম্যানের মঞ্চে হচ্ছে সারা বাংলাদেশ, এমনকি অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো কখনো হতাশ হবেন না, এগিয়ে যান, সাহস রাখুন, মনে বিশ্বাস রাখুন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন যে যা চাই সে সেটা পাবে, তবে তাকে চাওয়ার মতো চাইতে হবে। নিয়ত ঠিক থাকলে আপনি অবশ্যই পাবেন, হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, আমি অলরেডি একটা ক্লাটার বিজনেসে আছি, মানে একটা ক্লোথিং ব্র্যান্ড দাঁড় করানোর ট্রাই করছিলাম, বাট অলরেডি মার্কেটে অনেক বড় বড় জায়ান্ট আছে, যার কারণে আসলে আমি ওইভাবে সেলও পাইতেছি না, আর মানে মার্কেট থেকে আলাদা হইতে পারতেছি না। এখন আজকে আমরা কিছুক্ষণ আগে কথাগুলো শুনলাম যে এমন কিছু নিয়ে কাজ করা যেটাতে মার্কেটে একটু কম। এখন আমার এখানে অনেকগুলো টাকাই অলরেডি ইনভেস্ট হয়ে গেছে এবং আমি এখন লসের ভিতরে আছি। এখন কিভাবে এটা পার করা যায়? জিনিসটা হচ্ছে যে আসলে ব্যবসা করতে গেলে ভুল হবেই, কিছু করার নাই। ওই যে একটু আগে একজন ভাই বলে গেলেন যে যে কখনো ভুল করে নাই তার মানে হচ্ছে সে নিজে কখনো কিছু ট্রাই করেনি। হ্যাঁ, সো ভুল হইলে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে ভুল হয়েছে, বাট আমাদের এখন সামনে আগায় যাওয়ার জন্য কি করা, সেটার জন্য সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেগমেন্টেশন করা, যে আমি কার কাছে যাব, কি করব, আমার প্রোডাক্টের ডিফারেন্সটা কোথায়। আপনাকে ওই প্রশ্নের উত্তরটা খুব কনফিডেন্টলি জানতে হবে এবং কাস্টমারের মুখের উপর বলতে পারতে হবে যে আপনার কম্পিটিটরের প্রোডাক্ট না কিনে আপনার প্রোডাক্ট কেন কিনবো। এইটা যদি আপনি বলতে না পারেন, তার মানে হচ্ছে আপনি ইউ আর সেলিং এ মি টু প্রোডাক্ট। হ্যাঁ, মানে বা আমরা অন্যভাবে বলি ভ্যানিলা প্রোডাক্ট। হ্যাঁ, যে আপনার আলাদা কোনো বিশেষত্ব নাই, সবাই বিক্রি করতেছে তাই আমিও বিক্রি করতে আসছি। এইটা থেকে বেরোইতে হবে ভাই। এইটার থেকে আপনি যত বেরোইতে পারবেন ততই কিন্তু আপনার কাছে ওই যে আপনি সেল করতে পারবেন, ভালো দামে সেল করতে পারবেন। এই দুইটা খুব ইম্পর্টেন্ট। আর মানে এখন লস হয়ে গেছে সেটা তো আসলে আপনি ওইখান থেকে তো আর আপনি বের করে নিয়ে আসাটা ডিফিকাল্ট। কারণ আমি আমার ভাইরা এখানে আছেন, ওনারা যদি আরো বেটার কোনো উত্তর দিতে পারেন। এখন একমাত্র উপায় হচ্ছে নিজেকে ঠিক করা, ঠিক করে সামনের দিকে বেটার ভাবে নিয়ে যাওয়া, এত ভালো অবস্থায় যাওয়া যাতে পুরানো লসগুলা কভার হয়। আসলে এর থেকে আর কোনো শর্টকাট বলে অ্যাটলিস্ট আমার জানা নেই। কথা একটাই, সেটা হচ্ছে যে অন্যকে কপি করে ব্যবসা করলে ব্যবসায়ী হতে পারবেন, উদ্যোক্তা হতে পারবেন না। আপনি ব্যবসায়ী হতে চান না উদ্যোক্তা হতে চান? যদি আপনি ব্যবসায়ী হতে চান করতে পারবেন, অনেকে 10টা কাপড় দোকান আছে, আরো 20টা কাপড়ের দোকান হবে, এটা কোনো কথা না। যদি আপনি উদ্যোক্তা হতে চান, যদিও বাংলায় ওই আবিধানিকভাবে উদ্যোক্তার ব্যবসার কথাগুলো কাছাকাছি, যিনি ব্যবসা করে সকল ব্যবসায়ী উদ্যোগ, সকল উদ্যোগী ব্যবসা, কিন্তু ব্যবসায়িক পরিভাষায় এই দুটোর মধ্যে পার্থক্য আছে। সকল ব্যবসা উদ্যোগ হলেও সকল উদ্যোগ, সকল উদ্যোগ ব্যবসা হলেও সকল ব্যবসা উদ্যোগ হবে না। উদ্যোগ সেটা যেখানে কমপক্ষে 100 জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং এরপরে 1000 দিন অতিবাহিত হয়েছে। ওই লেভেলের প্রতিষ্ঠান তৈরি করতে হলে আপনাকে অন্যকে কপি করলে হবে না, হবে না, হবে না। কোনো না কোনো ভাবে আপনাকে অন্য কিছু করতে হবে। সবাই জামা বেচে, আপনি ছেঁড়া জামা বিক্রি করেন। সবাই প্যান্ট বিক্রি করে, আপনি 2 রঙের 2 কালারের 2 প্যান্ট বিক্রি করেন। বোঝানোর জন্য বলছি, এটা করার দরকার নাই। মানে এমন কিছু করেন, ভাইয়া যেটা বললো ডিফারেন্সিয়েট, অনেকের চেয়ে আলাদা,
তাহলে আপনি কিছু হলেও একটা কিছু করতে পারবেন, আর না হলে এটা ব্যবসা হবে, উদ্যোগ হবে না। ধন্যবাদ। আমার নিজের একটা ক্লোদিং স্টোর আছে, ওটার নাম হচ্ছে বিগ শট। তো প্রায় 2-3 বছর আগে এটা আমরা স্টার্ট করি আর কি। আমরা একটু প্লাস সাইজ, আমরা একটু হেলদি মানুষ, আমরা তারপর মুভির ভাই আমরা একটু হেলদি মানুষ, মুভির তো বডি বিল্ডার, যাই হোক। তো আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আপনারা যারা যারা একটু প্লাস সাইজ মানে অ্যাটলিস্ট 3XL অ্যান্ড আপ, এটা কিন্তু অনেক বড় একটা পেইন পয়েন্ট। ওই পেইন পয়েন্ট আমরা দেখলাম যে আমি যে কোনো ভালো শোরুমে যাই, তারা কেউ 2XL এর বেশি দিচ্ছে না। আমি দেখতেছি আমার নিজেও এটা একটা বড় প্রবলেম। ওই প্রবলেম থেকে আমরা তখন একটা শুরু করতে, ঠিক আছে আমরা তাহলে একটা আমাদের এমন একটা প্রবলেম যেটা আমার প্রবলেমটা সলভ করতেছে, এবং দেখি যে এটা আরো কত মানুষের প্রবলেম সলভ করতেছে কিনা। সো দেখা গেছে যে আমাদের প্রোডাক্টস গুলো কিন্তু বলতে পারেন যে ভেরি এক্সপেন্সিভ, এবং অনেকে বলে যে ভাই আপনাদের এত দাম এত বেশি কেন। আমরা কিন্তু দাম কমাই না, কারণ আমাদের সবগুলো খুবই হাই কোয়ালিটি প্রোডাক্টস। আমরা আমাদের স্ট্যান্স বা আমরা যেই জায়গাটাতে আমরা একদম আমরা খারাপ কোয়ালিটি দিতে পারবো না। দরকার হলে আমরা ব্যাংকরাপ্ট হয়ে বসে থাকি, কিন্তু আমি খারাপ কোয়ালিটি দিতে পারবো না, বিকজ এটা তো আমি করবো না। সো আমি আমার ভ্যালুজের জায়গাটা প্রচন্ড স্ট্রং থাকি যে এমন কিছু দিব যেটা আমি নিজে পড়বো। সো এক সময় দেখা গেল যে কি আমাদের যে কো-ফাউন্ডার সে এসে আমাকে বলতেছে যে ভাইয়া আমাদের তো অনেক কম্পিটিটর হয়ে গেছে। তো আমি বললাম দেখি তো আমাদের কম্পিটিটরস কারা কারা। তো দেখলাম যে কি কম্পিটিটরসদের আমাদের যদি সাপোজ করে ফর এক্সাম্পল আমাদের যদি 2000 প্রাইস হয়, তারা হয়তো বা 500-এ বিক্রি করতেছে। আমি বললাম হাউ কাম দে আর আওয়ার কম্পিটিটরস? আমাদের তো কোনো কম্পিটিটরসই নাই। আমরা তো 2000 টাকার সেগমেন্টে খেলছি, 3000 টাকার সেগমেন্টে খেলছি, 5000 টাকার সেগমেন্ট। সো উই ডোন্ট হ্যাভ এনি কম্পিটিটরস। ইউ ক্রিয়েট, যেটা ভাই বলতেছে যে ভ্যালু ক্রিয়েশনটা, অল ইউ হ্যাভ টু ফোকাস অন যে আমি ভ্যালু ক্রিয়েশনটা আমার ব্যালেন্স কিনা, ঠিকঠাক আছে কিনা, আমি সেই মেসেজিংটা দিতে পারতেছি কিনা। হ্যাঁ ভাই দিতে পারতেছি, তাহলে ডোন্ট ওয়ারি, জাস্ট কিপ ওয়ার্কিং অন ইট। বিকজ এরকম মি টু প্রোডাক্টস অনেক আসবে, অনেক আসছে, অনেক গেছে, বাট ইউ গট ফোকাস অন ইউর ওন ভ্যালুজ, ওয়াই ইউ আর ডুইং ইট। আমাদের এফ কমার্স বা ই কমার্সের ওই যে বলে যে বুস্টিং মানেই তারা মনে করে আসলে সেলস। এই যে বুস্টিং মানেই যে সেলস, এইটা কি রাইট কনসেপ্ট না রং কনসেপ্ট আপনি মনে করেন? বুস্টিং মানে ডেফিনেটলি সেলস। আমি তো অবশ্যই মনে করি বুস্টিং মানে সেলস। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যেটা আসলে বোঝাতে যাচ্ছে, যেটা শুধুমাত্র বুস্টিং নির্ভর। যদি কোনো ব্র্যান্ড, আজ পর্যন্ত কোনো ব্র্যান্ড পৃথিবীতে স্ট্যাবলিশ হয়নি যে শুধু বুস্টিং নির্ভর। সো আপনি যদি ব্র্যান্ড তৈরি করতে চান তাহলে বুস্টিং নির্ভর হওয়া যাবে না। আপনি যদি ব্র্যান্ড মানে আপনি যদি একটা বড় বড় ব্র্যান্ড, যদি এমন একটা লেগাসি ব্র্যান্ড তৈরি করতে চাই, তাহলে ইউ হ্যাভ টু ফোকাস অন আদার স্টাফ। তো এই জায়গাটাতে চলে আসে বারবার করে, সেটা হচ্ছে কন্টেন্ট। যে কন্টেন্টের যে পাওয়ার, কেন আমরা বারবার কন্টেন্ট, এবং আপনারাও হয়তো অনেকবার শুনছেন যে কন্টেন্ট গুলি এখন চলে আসে পার্সোনাল ব্র্যান্ডিং, ফাউন্ডার্সরাও এখন কামিং ফরওয়ার্ড, ইউনো। সো একটা জায়গা হইতেছে প্রবলেম, যেটা আবার কিনা সলিউশন, সেটা হইতেছে ট্রাস্ট। বাংলাদেশের সবচেয়ে বড় আমি বলছি রেয়ার কমোডিটি হইতেছে ট্রাস্ট। বাট এই ট্রাস্টটা যদি আপনি সামহাউ প্রোভাইড করতে পারেন এবং প্রুফ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কাস্টমারের কোনো অভাব হচ্ছে না। তার মানে গ্যাপটা কোথায়? ট্রাস্ট। এই একটা জায়গায়, একটা লেয়ার, আর কোনো কিছু না। এবং এটা আমি প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে দেখছি, এবং আমাদেরও যত এন্টারপ্রেনার্স এবং যারা কিনা কন্টেন্ট দিচ্ছে বা রেগুলারলি কন্টেন্ট দিচ্ছে, দে আর গেটিং মানে সো বেনিফিটেড, এটা বলার বাহিরে। তো আমি বলবো যে কি ফোকাস অন কন্টেন্ট। মানে হয়েছে কি যে কেন আমরা সবাই এত বুস্টিং পাই এই জিনিসটাতে, কারণ বুস্টিংটা তো ইজি ভাই। দ্য ইজিয়েস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ বুস্টিং, বাট দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু ইজ অলসো বুস্টিং। কিভাবে? আগে ভালো কন্টেন্টটা তো বানাই। ওই যে প্রথমে বলতেছিলাম এবি টেস্টিং করে আগে আমি ভালো কন্টেন্টটা, আমি এখন একটা কন্টেন্ট দিলাম সেখানে খালি হাই পড়তেছে, সামথিং ইজ রং, মেবি আমার অফারিং এ কোনো প্রবলেম আছে। আর উই রিয়েলি স্টাডিং দ্যাট। সো জিনিসটা হচ্ছে এই জিনিস করতে তো আসলে সময় লাগে। এটা হচ্ছে যে কি আমরা তখন একটু লেজি হয়ে যায় অনেক সময়, তখন আমরা করি কি আরে বুস্টিং এর উপরে চালাই দেই, ব্যাপারটা এরকম অনেকটা। আসলে নাফিস ভাইয়ের সাথে মানে আমিও একমত। আসলে কন্টেন্ট ইজ এভরিথিং। মানে এখানে মেটা টেকনোলজি কিন্তু এখন এত ডেভেলপড হয়েছে, সে কিন্তু আপনি ভুল অডিয়েন্সকে টার্গেট করলেও মানে কিওয়ার্ডগুলো দিলেও কিন্তু সে কিন্তু ঠিকঠাকভাবে আবার নিয়ে যেতেছে, বিকজ অফ তার কন্টেন্ট। তার ভিডিওতে কি বলতেছে, তার ক্যাপশনে কি লিখতেছে, ওইটাও কিন্তু এখন করতে পারে।
এবং আপনি যদি রিলস বানাতে যখন যাবেন তখন দেখবেন যে ট্রান্সক্রিপ্টের মধ্যে ও ভিডিও থেকে বাংলা নিয়ে নিচ্ছে, তার মানে হচ্ছে ও কিন্তু করতে পারতেছে, ভিডিওতে কি বলতেছে সেটা কিন্তু সে বুঝতে পারতেছে, এবং সেভাবে করে কিন্তু অ্যালগোরিদম কিন্তু ওই অডিয়েন্স কার মানে কে এই ধরনের কন্টেন্ট দেখে তার কাছে কিন্তু ডিস্ট্রিবিউট করতেছে। এবং আমি শিওর যে আমার নিউজ ফিডে যেরকম আমার অডিয়েন্সের নিউজ ফিড ওরকম না, পুরাই ভিন্ন। আবার আপনার নিউজ ফিড যেরকম আমার নিউজ ফিড কিন্তু টোটালি আলাদা। সো এই যে মানে কন্টেন্ট ইজ এভরিথিং, এখন এই সময়টাতে কন্টেন্ট ইজ এভরিথিং। আমি কন্টেন্টে যেভাবে বানাইতে পারি, যদি এক্সাম্পলটা নিই যে জামশেদ ভাইয়ের কথা যদি বলি, সে কিন্তু কন্টেন্টের জন্য বুস্টিং, হ্যাঁ ঠিক আছে তারটা ফ্লো অ্যাড করছে, বাট তার কন্টেন্টটা কিন্তু হচ্ছে গিয়ে সবাই যেভাবে বানাইতো হঠাৎ করে সে ওইখানে চেঞ্জ নিয়ে আসছে, এর জন্য কিন্তু সে আরো বুম করছে। এবং ওইটার সাথে একটু ফেসবুকে টাকা দিছে যে তুমি এটাকে একটু আরো বেশি দেখাও, ব্যাস আরো ভাইরাল করে দিছে। সো এটাই আসলে যে কন্টেন্টটাকে আমাকে ভালো হইতে হবে, দেন যদি আমি মার্কেটিং এ যাই ফেসবুকে টাকা দিই, আসলে ফেসবুক শুধুমাত্র টাকার বিনিময়ে কিছু মানুষের কাছে নিউজ ফিডে নিয়ে যাচ্ছে, এর বাইরেও কিন্তু কিছু করতেছে না, কিন্তু আমরা মনে করতেছি ওইটাই বেশি। আমার কাছে যেটা মনে হয় যে সবচাইতে বড় মার্কেটিং হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং, সবচাইতে বড় এবং সবচেয়ে বেস্ট। আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি যে আচ্ছা আমি যদি সব অ্যাডস বন্ধ করে দিই, সব মার্কেটিং বন্ধ করে দিই, আমার কোম্পানি কি চলবে নাকি চলবে না? যদি না চলে তাহলে আই এম ডুইং সামথিং রং। সো আমি মনে করি যে কি আমরা কি আসলে রাইট জায়গা দেখতেছি নাকি ভুল জায়গায় দেখতেছি। অর্থাৎ ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা কিন্তু এত বেশি ক্রেডিট পায় না, কারণ ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং এ কষ্ট অনেক। তার মানে আমাকে আন্ডার প্রমিস করতে হবে, ওভার ডেলিভারি করতে হবে, এত ঝামেলার দরকার কি? এই জায়গাটা যদি করতে পারি, বিলিভ মি আপনি সবসময় অন্যরা যদি, আমরা যেমন এক্সাম্পলস আসে যে বাহিরের কেস স্টাডিজ থেকে আমি বলি, যেমন এনার্জি ড্রিঙ্ক আছে রেডবুল বা মনস্টার, আমি যার কেস স্টাডি থেকে বলতেছি, রেডবুল সবসময় তাদের দাম বেশি রাখে, ওরা কমাবেই না। সব এনার্জি ড্রিঙ্কের থেকে ওর দাম সবসময় বেশি হবে, যে দর না আমি দাম কমাবো না, কিন্তু মানুষ তাও রেডবুল কিনবে। কেন কিনবে? এই জিনিসগুলো যদি আমরা স্টাডি করি যে কেন একটা ব্র্যান্ড হয়, তখন দেখবেন ইউ উইল নট বি আস্কিং যে ভাই আমি কি দাম কমাবো, দাম বাড়াবো, রাইট? ওইটাই আজকের আমাদের এই সেলস, অফলাইন অ্যান্ড ডিজিটাল সেলসের এই প্যানেলটা আমরা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমরা এই মুহতারাম অতিথিবৃন্দ যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন, স্পেশাল প্যানেল ডিসকাশনে যারা এতক্ষণ আপনাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করলেন, আমি মুহতারাম অতিথিদের হাতে কওমি উদ্যোক্তার সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কওমি উদ্যোক্তার ফাউন্ডার রকুন রায়ান, এবং আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের টাইটেল স্পন্সর ইংলিশ থেরাপির সম্মানিত কো ফাউন্ডার সাইফুল ইসলাম স্যারকেও অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিদেরকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। এতক্ষণ আপনারা প্যানেল ডিসকাশনে যারা ছিলেন, বিজনেস কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার নাফিস সেলিম এবং সক্রিয় টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কো ফাউন্ডার মিস্টার মুবির এম চৌধুরী এবং সেলস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মিস্টার রাজীব আহমেদ আমাদের মুহতারাম অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। আজকের এই সামিটের টাইটেল স্পন্সর ইংলিশ থেরাপির ফাউন্ডার ও সিইও মিস্টার সাইফুল ইসলাম। সম্মাননা স্মারক গ্রহণ করছেন সক্রিয় টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কো ফাউন্ডার মিস্টার মুবির এম চৌধুরী।